নমস্কার, আমি চন্দ্রানী। আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। বউ অদল বদল। আমি তুলিকা, অতি সাধারণ একটি মেয়ে, শিক্ষিত। শ্বশুরবাড়ি আসি বিয়ের পর। শিলাজিৎ আমার স্বামী, অনেক বড় একজন বিজনেসম্যান, প্রচুর পয়সার মালিক শিলাজিৎ। আমি অতি সাধারণ শিলাজিতের কাছে, তবু শিলাজিৎকে খুব ভালোবাসি। আমি কবিতা, গল্প, নানান রকম বই পড়তে খুব ভালোবাসি, গান শুনি। আমি নিজে খুব আত্মসম্মানী একটি মেয়ে। শিলাজিৎও বেশ একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, কিন্তু সবসময় নিজের উচ্চ আশা নিয়ে বসে থাকে। টাকার নেশায় ও ছুটতে থাকে। হয়তো আমাদের দুজনের কোনো অভাব নেই, তবু শিলাজিতের একটাই নেশা, আরও উঁচুতে উঠবে। আমি সংসারের সমস্ত যাবতীয় কাজ একা হাতে সামলাই। শিলাজিৎ খেতে খুব ভালোবাসে, সেইগুলোই রান্না করে করে শিলাজিতের সামনে দিই। এইভাবে চলছে আমার সংসার। শিলাজিৎ কখন বেরোবে, কখন আসবে, সকালে বেরোনোর আগে সমস্ত জিনিস গোছানো। সকাল থেকে রাত্রি অবধি শিলাজিতের সব কিছু সামনে আমি এনে দিই। শিলাজিতের ঘুম থেকে ওঠার বেডটি থেকে রাত্রের ডিনার। শিলাজিৎ সকালে যা যা বলে যায় তার লাঞ্চ আর ডিনারে সেই মেনুগুলোই আমি রান্না করি। সবসময় শিলাজিৎকে যত্ন করে রাখা, শিলাজিতের সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, সবগুলো শিলাজিৎকে আমি মনে করিয়ে দিই। সকালবেলা মর্নিংয়ে যখন শিলাজিৎ অফিসে বেরোবে তার আগে কোন ব্লেজার পরে অফিসে যাবে সেটাও আমি ঠিক করে দিই, সমস্তটা। এবং শিলাজিৎ তাতে কিছু বারণ করে না, বা সেইভাবে কখনো আমার কোনোদিন প্রশংসা করে না। শিলাজিতের একটাই কথা, যে আমি নাকি আল্ট্রা মডার্ন হয়ে উঠতে পারিনি, আমি সাবেকি ঘরোয়া একটা হাউসওয়াইফ। কিন্তু আমার এটাই খুব ভালো লাগে, কারণ আমি সংসার করতে খুব ভালোবাসি আর শিলাজিৎকে খুব ভালোবাসি। তাই বাইরের দুনিয়া বা বাইরের জগতে চাকরি করা সেটা আমার কখনো হয়ে ওঠেনি। এইভাবেই আমাদের বেশ কয়েকদিন চলছে। আস্তে আস্তে আমার এই সংসারটাই কেমন বোঝা হয়ে যাচ্ছে, কারণ শিলাজিতের সাথে আমার কোনো গল্প, ভালোবাসা কোনো কিছুই শেয়ার করি না। রাত্রে ফেরে শিলাজিৎ, তারপর ডিনার করে, করে শুতে চলে যায়। প্রত্যেকটা রাতে শিলাজিৎ যখন ডিনার করে বেডে যায়, তখন আমিও ঘুমোতে যাই সব কিছু কাজ সেরে। কিন্তু রাতে গিয়ে শিলাজিৎকে আমার বড্ড অবাক লাগে। শিলাজিৎ এই দৈহিক সম্পর্কটাকে অদ্ভুতভাবে নেয়। একবার নয়, দুবার নয়, সারা রাতে মনে হয় 4-5 বার, যতবার হলে মনে হয় শিলাজিতের ভালো লাগে। কিন্তু শিলাজিতের মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো ফিলিংস নেই, কোনো সম্মান নেই। আমিও যে একটা মানুষ, আমারও যে একটা মন আছে, ভালো লাগা আছে, সেটা শিলাজিৎ বোঝেও না। শিলাজিতের ওই একটাই সম্পর্ক, দৈহিক সম্পর্ক। ব্যাস, সকালে হলো, আবার সে অফিসে বেরিয়ে যায়। এটাই যেন দিন দিন আমার কাছে অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে। আর শিলাজিৎ কখনো ভাবেও না যে আমি একটা মানুষ, আমারও মন থাকতে পারে। আমি তো শিলাজিৎকে ভালোবাসি, কিন্তু শিলাজিৎ আমাকে কখনো ভালোবাসার পূর্ণতা দেয় না। সবসময় তার কাছে একটা সেক্স গার্ল হয়ে আমি থেকে যাচ্ছি। আমার মনে হয় না যে আমি স্ত্রী হয়ে কোনো সম্মান পাই শিলাজিতের কাছে। বাড়ির কাজের লোকেরও মনে হয় অনেক জায়গায় সম্মান থাকে, আমার সেইটুকু সম্মানও নেই। সকালে উঠেই আমার ব্রেকফাস্ট রেডি করো, আমাকে এটা বার করে দাও, আমাকে সেটা বার করে দাও, আমার অফিসের ফাইলগুলো গাড়িতে তুলে দাও, ব্যাস এইটুকুই। আর কোনো কথা নেই। আর টাকার নেশা, কিছু হলেই বলবে টাকা তো দিয়ে দিচ্ছি, তোমার অসুবিধা কোথায়, অভাব কোথায়, তুমি একের পর এক দামি শাড়ি পাচ্ছ, গয়না পাচ্ছ। মাঝে মাঝে অনেক রাতে ফিরে বলে তুমি কেন পার্টিতে যাও না, সবার ওয়াইফরা পার্টিতে যায়। আমি বলি শিলাজিৎ আমার ওগুলো ভালো লাগে না, পার্টি ক্লাব, এই উচ্ছৃঙ্খলপনা আমার একদম ভালো লাগে না। এত ড্রিঙ্ক করে যখন শিলাজিৎ ফেরে, তখন মনে হয় আমার শরীরটাকেও শুধু ছিঁড়ে খাওয়ার মতো ভোগ করছে, আর কিচ্ছু নেই শিলাজিতের ভেতরে। সকালে ঘুম থেকে উঠে একবারে জিজ্ঞেস করে না তোমার শরীর কেমন আছে, তোমার কষ্ট হচ্ছে কি না। কোনো ফিলিংস নেই শিলাজিতের। সংসার বাবদ খরচা আমার হাতে তুলে দেয়, একে একে এইসব টাকা তুমি দিয়ে দাও, ব্যাস। আর কোনো কথা নেই শিলাজিতের। এরম করে না অনেক দিন কেটে যাচ্ছে। আমার কাছে সম্পর্কটা এখন বড় অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। মনে হচ্ছে আমি সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাই, বাঁচতে চাই। যদি ডিভোর্সটা হয়ে যেত। শিলাজিৎ আমার মনের মতো নয়,
সম্বন্ধ করে বিয়ে হয়ে এসেছি এই শ্বশুর বাড়িতে, কিন্তু বাবা মা মনের মতো হাজবেন্ড আমাকে দেয়নি। আমার কষ্ট হয় রোজ রোজ যে আমি আর পারছি না শিলাজিৎ, আমি মানুষ, আমার একটা মন আছে, ভালো লাগা আছে। কোনোদিন শিলাজিৎ আমাকে বলে না যে ওই শাড়িটায় তোমাকে সুন্দর লাগছে, খালি বলে আমি আর কি হট গার্ল হতে পারিনি, আমাকে দিয়ে নাকি কোনো কিচ্ছুর কাজে লাগে না। আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় যে আমি মানুষ, আমি একটা মেয়ে, আমি একটা নারী, নাকি আমি একটা শিলাজিতের কাছে সেক্স টয়েস, খেলার পুতুল, সেক্স খেলার পুতুল। কি অদ্ভুত বলুন তো, আমার কষ্ট হয়। একদিন বারান্দায় চুপ করে বসে বসে গান গাইছিলাম, একটা রবীন্দ্রসঙ্গীত। আমার গানের গলাটা নাকি খুব সুন্দর, সবাই বলতো। কিন্তু বিয়ের পরে সে শিলাজিৎ কোনোদিন বলেনি যে তুলি তুমি গানটা খুব সুন্দর গাও। এসে বলল, কাল আমরা না বেরোবো, বুঝলে তুলি, তুমি রেডি হয়ে থেকো। আমি বললাম, আমার ক্লাব পার্টি যেতে ইচ্ছে করে না শিলাজিৎ, ওই রাত্রে যেভাবে তুমি ড্রিঙ্ক হয়ে ফেরো আমার অস্বস্তি হয়। বললো, না না, ক্লাব পার্টিতে যাচ্ছি না তুলি, তোমার কোনো চিন্তা নেই, আমি একটু গোয়া বেড়াতে যাচ্ছি, আর তোমাকেই সঙ্গে নিয়ে যাব। আমি একটু অবাক হয়ে গেলাম, আমি শিলাজিতের সাথে বাইরে বেড়াতে যাব? শিলাজিৎ বলল, হ্যাঁ তুমি আমার সাথে গোয়া যাচ্ছ, আমি তোমাকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব, অন্য কোনো মেয়েকে, তুমি আমার ওয়াইফ। আমি তোমার ওয়াইফ? তোমার মনে হয়? আমি তো মনে হয় আমি কাজের লোক, সকাল থেকে রাত্রি অবধি তুমি একটা সম্মান পর্যন্ত দাও না, কোনোদিন বলো না যে একটা ভালো রান্না হয়েছে, সেটাও তুমি আমাকে কোনোদিন বলো না। তোমার কাছে একটাই কাজ, বেশ বেশ তুমি চলো, রেডি হয়ে নাও, এক্ষুনি কিন্তু লাকেজ গোছাও, কাল সকালে কিন্তু ফ্লাইট। রাত্রের মধ্যে সব লাকেজ গোছানো হলো। পরের দিন ফ্লাইটে আমরা কিনা গোয়া যাচ্ছি। সকালে গাড়িতে উঠতেই আমি বললাম, আর কেউ যাচ্ছে? বলল, হ্যাঁ আমার আরেক বন্ধুর ওয়াইফ আসছে, দেখবে তুমি তাকে। বললাম, বেশ দেখব। কিছু দূর যাওয়ার পর দেখলাম, হ্যাঁ আরেকজন দম্পতি এসেছে, অঙ্কন আর পৌশালী। প্রথম আলাপ হলো আমার, তারা আমাদের গাড়িতেই বসলো, আমরা চারজন মিলে এয়ারপোর্ট এলাম। ফ্লাইটেই আলাপ করিয়ে দিল শিলাজিৎ, আমার ওয়াইফ তুলিকা। অঙ্কন আলাপ করে দিল আমার ওয়াইফ পৌশালী। বুঝলাম শিলাজিৎও পৌশালীকে প্রথম দেখেছে। ফ্লাইটে ওদের কথা শুনে মনে হলো শিলাজিৎ আর অঙ্কন অনেক ছোটবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু। কিন্তু অনেক বছর পর ওদের আবার নাকি হঠাৎ করে ক্লাবে দেখা হয়েছে, তাই ওরা ঠিক করেছে একসাথে বাইরে বেড়াতে যাবে, কটা দিন একসাথে কাটাবে। তাই আমাদের দুই ওয়াইফকে নিয়ে ওরা বাইরে এলো। গোয়া আসার পর কিছুদিন বেশ ভালোই লাগছিল, অঙ্কনের সাথে আলাপ হলো। এই আমি হোটেলের পার্কে গিয়ে বসলাম। পৌশালীকে অনেক দিন ধরে দেখছি, সত্যি দেখতে খুব সুন্দর, স্মার্ট গার্ল, ব্যবসা করে বিরাট, খুব ছোট ছোট পোশাক পরে, খোলামেলা পোশাক পরে। মনে হলো শিলাজিদের ভালোই লাগে এগুলো। আর নিজেকে সবসময় একটু সেক্সি গার্ল করে রাখার চেষ্টা করে, যাতে সবাই ওকে দেখে। আমার মনে হলো পৌশালীকে হোটেলের সবাই দেখছে। আর অঙ্কনকে দেখলাম খুব সাধারণ একটা ছেলে। বেশ ভালো লাগলো 3-4 দিন অঙ্কনের সাথে কথা বলে। আজ অঙ্কন আমার পাশে এসে বসলো, আমাকে বলল, কেমন আছো তুলি, কেমন লাগছে এখানে গোয়া? আমি বললাম, খুব ভালো, অনেকগুলো বছর পর তো বেড়াতে এসেছি, তাই ভালো লাগছে। আসলে শিলাজিৎ সবসময় তো ব্যবসায় ব্যস্ত, সময় দিতে পারে না, ওই রাত্রে যেটুকু। অঙ্কন আমাকে বলল, আমারও ঠিক তাই জানো, পৌশালী এতটাই ব্যস্ত যে আমাকে সময় দেওয়ার মতো ওর কাছে সময় নেই। অঙ্কন ওর জীবনের কথা বলতে শুরু করলো আমার কাছে। বলল, তুলিকা তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগলো। আমি বললাম, আমারও তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগলো। অঙ্কন বলল, আজ থেকে তাহলে একটা ভালো বন্ধু হলাম আমরা। আমি বললাম, হ্যাঁ বন্ধু তো নিশ্চয়ই, শিলাজিৎ যেহেতু বন্ধু। তারপর অঙ্কন ওর জীবনের কথা শুরু করলো। জানো তুলিকা, আমি আর পৌশালী প্রেম করে বিয়ে করেছিলাম, তোমাদের যেমন দেখে শুনে হয়েছিল, কিন্তু আমার আর পৌশালীর প্রেম করে বিয়ে। তারপর পৌশালী একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিল, তারপরে এই ব্যবসা আস্তে আস্তে অনেক দূর চলে গেল। আমি অফিসে সেরকম কোনো উন্নতি করতে পারিনি, সাধারণ চাকরি নিয়েই বসে গেলাম।
আসলে আমার অত বড় কোনো চাহিদা নেই আমাকে এই হতে হবে ওই হতে হবে, কারণ আমার যেমন চলছে তেমন চলে গেলেই হয়ে গেল। কিন্তু পৌশালীর কথা শোনে না। পৌশালী নিজেকে দিন দিন আরও স্মার্ট করছে, নতুন যুগের সাথে তাল মেলাচ্ছে, ছোট ছোট পোশাক পরছে, খোলামেলাভাবে থাকছে, নিজে স্বাধীনভাবে থাকছে। প্রথম প্রথম পৌশালীও আমার জন্য রান্না করতো, খাবার গুছিয়ে রাখতো, তারপর সব ভুলে গেল। বাড়িতে 4-5টা কাজের লোক আছে, 2টো গাড়ি আছে। আমি গাড়িতেই অফিসে যাই, কিন্তু ওটাও হয়তো পৌশালীর কেনা। তারাই খেতে দেয়। আগে পৌশালী ভালো রান্না করতে জানতো, এখন আর করে না। আগে কি সুন্দর শাড়ি পরতো জানো, এখন কবে শাড়ি পরেছে পৌশালীর আমার মনেই নেই। তো তোমাকে এখানে এসে শাড়ি পরে দেখে আমার খুব ভালো লাগছে। আর দেখো পৌশালীকে, সুইমিং কস্টিউম পরে দিব্যি সুইমিং করছে। আমি কি বললাম না বললাম তাতে কি ওর যায় আসে বলো তো? ওকে বলেছিলাম ছোটবেলার বন্ধু, ও শুনলো যেহেতু শিলাজিৎ অনেক বড় ব্যবসাদার, তাই কিন্তু এই গোয়াতে এসছে আমার সাথে। আমি বললাম, না আমার এরকম কোনো ব্যাপার নেই যে তোমার কথা শুনে এসেছি। আমাকে বললো তাই আমি চলে এলাম, অনেকদিন বেড়াতে যাওয়া আমাদের হয় না। অঙ্কন বলল, তুলিকা তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলো না। আচ্ছা, তোমার আর শিলাজিতের তো অনেক দিন বিয়ে হয়ে গেছে, তা তোমাদের সংসার জীবনটা কেমন কাটছে? তুলিকা চুপ করে রইল, বলল, ওই আর কি, যা হয়। সারাদিন সংসার করি, শিলাজিৎ কোনটা খাবে, কোন ড্রেস পরে অফিসে যাবে, কখন মিটিং আছে, সমস্তটা তুমি সামলাও। হ্যাঁ, আর 2-3টে কাজের লোক আছে। অ্যাকচুয়ালি শিলাজিৎ না কাজের লোকের হাতে রান্না খেতে চায় না। রান্নাটা কিন্তু শিলাজিৎ আমার হাতেই খাবে। আর দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার যা খাবে সেটা শিলাজিৎ আমাকে বলেই যায়। তারপর সমস্ত খাবারটা, দুপুরের খাবারটা তো অফিসে পাঠিয়ে দিই। রাতের ডিনারটা বাড়িতে একসাথেই খাই। দুজনে একসাথে বসে খাও? হ্যাঁ, সেটা অবশ্য আমরা একসাথে বসেই খাই। আর শিলাজিতের তো মিটিংয়ের ডেটগুলো সব আমিই বলে দিই। হ্যাঁ, তুমি এত কিছু করো? হ্যাঁ, সকাল থেকে উঠে সারা দিন শিলাজিতের যত্ন। এবং শিলাজিতের জুতোটাও জানো আমি এগিয়ে দিই। কোন জুতো আজকে কোন ড্রেসের সাথে পরে যাবেন তিনি অফিসে, সেটাও আমি করে দিই। এবং কোন ড্রেস, কোন শার্ট পরলে ওকে ভালো লাগবে, কোন পার্টিতে কোন ড্রেস পরে যাবে সেটাও আমি বলে দিই। বাহ, খুব ভালো লাগছে তো। কিন্তু শিলাজিৎ, শিলাজিতের অত সময় কোথায় বলো? তোমার বন্ধুর সময় বা কোথায়? সারাটা দিন তো অফিসেই কাটিয়ে দেয়, আর রাত্রিটুকু না আমার সাথে এসে ডিনার করে। কিন্তু এছাড়া তো শিলাজিতের আর কোনো সময় নেই আমার সাথে কাটানো, ওই রাত্রে ঘুমানো ছাড়া। আচ্ছা আচ্ছা, তুমি খুব সুন্দর রান্না করো তাই না? কেন বলো তো? না, শিলাজিতের মুখেই তো শুনলাম অফিসে খুব সুন্দর সুন্দর লাঞ্চ পাঠাও, এবং বললো সবাই মিলে খাওয়া হয় এবং সবাই তোমার খুব প্রশংসা করে। জানি, হয়তো সবাই করে। শিলাজিৎ কি আমার প্রশংসা করে কোনোদিন? কোনোদিন আমার দিকে ভালো করে তাকাই না। আমি কোন শাড়িটা পরলাম, আমি কিভাবে সাজলাম, কোনোদিন বলেই না। ওর অফিস, তারপরে পার্টি, ক্লাব, এই নিয়ে ব্যস্ত থাকে। আমিও সারাদিন সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি। বাহ, আমার কিন্তু খুব ভালো লাগছে জানো তুলিকা। তুমি গান করো? হ্যাঁ, আমি আগে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতাম, বিয়ের আগে শিখেছিলাম। গান খুব ভালোবাসি, গান শুনতেও ভালোবাসি। মাঝে মাঝে রেয়াজ করি যখন শিলাজিৎ থাকে না। যখন একা থাকি তখন আমার এই কবিতা, গল্প বলা, গল্প শোনা, তারপর গান করা, আর অনেক বই পড়ি। তবে শিলাজিতের কিন্তু একটা গুণ আছে। ও বিয়ের আগে শুনেছিল আমি বই পড়ি বলে শিলাজিৎ একদিন বুক ফেয়ার থেকে আমাকে অনেক বই কিনে দিয়েছিল, ওই বিয়ের প্রথম প্রথম। তারপর ও ব্যবসা নেশায় ডুবে গেল, আর আমার সাথে ওর আর কোনোদিনই সময় কাটানো হলো না। ওই রাত্রে যেটুকু আমরা সময় পাই ঘুমোই কাটিয়ে দিলাম। আর ও এত ক্লান্ত থাকে যে আর আমাকে সময় দেওয়ার মতো মনে হয় শিলাজিতের আর সময় নেই। অঙ্কন আমার কথাগুলো বেশ মন দিয়ে শুনছিল আর বলল, তুলিকা, আমার জীবনটাও একটু আলাদা। যাই হোক, আমার কথা ছাড়ো, তোমার কথাই বলি। শিলাজিৎ কিন্তু আমার কাছে কিছু কথা বলেছে। কি বলেছে? আসলে কথা, তোমাদের নাকি রোজ রোজ খুব অশান্তি হচ্ছে, তাই বলেছে? কই, আমার তো কিছু অশান্তি মনে হয় না। হ্যাঁ গো হ্যাঁ, বলেছে রোজ রোজ তোমার সাথে শিলাজিতের খুব অশান্তি হচ্ছে, আর ভালো লাগছে না নাকি সংসার করতে, তোমারও নাকি আর ভালো লাগছে না। আসল কথা, রোজ একঘেয়ে জীবন হয়ে গেছে। হ্যাঁ, এটা বলতে পারো, রোজই অশান্তি হয়, প্রতি রাত্রে হলেই
শিলাজিতের সাথে আমার খুব অশান্তি হয়, ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। আমার কাছেও আর ভালো লাগছিল না এই সংসারটাকে। আসল কথা, শিলাজিৎ তো আমার সাথে কখনো সময় কাটায় না এইভাবে, আজ তুমি যেমন এভাবে বসে গল্প করছো। তাই ভাবলাম যে শিলাজিৎকে বললাম যে তুলিকাকে নিয়ে কোথাও কদিন বেড়াতে যা, অনেকদিন তুলিকা বাইরে বেরোয় না। তবে শিলাজিৎ বলল, হ্যাঁ, তুলিকা অনেকদিন আমার সাথে বেড়াতে কোথাও যায়নি। সেই বিয়ের প্রথম প্রথম একটু হানিমুনে গিয়েছিলাম, আর এই 5 বছর হয়ে গেছে এত ব্যবসায় ব্যস্ত যে তুলিকাকে সময় দেওয়া হয়নি। সম্পর্কটা মনে আর টিকবে না, জানিস অঙ্কন। তারপর আমি শিলাজিৎকে বলেছিলাম যে তোরা ঘুরে আয়, তুই আর তুলিকা একটু আলাদা করে কাটা, ব্যবসা থেকে একটু দূরে থাক না রে। তুই তো সমানে ব্যবসা করে যাচ্ছিস, একটু ঘর সংসারী ছেলে হ না। আমার দিকে হেসে বলেছিল, অঙ্কন, আমি তোর মতো হতে পারলাম না রে। তুই খুব সুখী, আমি একদম সুখী না। আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আর মনে হয় তুলিকা আমার সাথে থাকতে চাইছে না। তাই আমি ভাবলাম যে এইবার তোমাদের কোথাও বেড়াতে যাওয়া উচিত। তাই আমি শিলাজিৎকে বলেছিলাম যে তুলিকাকে নিয়ে কোথাও ঘুরে আয়। তারপর শিলাজিৎ বলল, তোর একা একা না ভালো লাগবে না, কতক্ষণ আমি আর তুলিকা কাটাবো বলতো? তুই তোর ওয়াইফকেও বল না যে আমাদের সাথে যেতে। আমি বললাম, বেশ, বলবো। তারপর আমার ওয়াইফও রাজি হয়ে গেল যে আমরাও অনেকদিন কোথাও একা থাকি না। তাই শিলাজিৎ বলল, তোরাও যদি যাস আর আমরাও যদি যাই তাহলে খুব আনন্দ হবে, চল একসাথে কোথাও ঘুরে আসি। এই ভাবা আর এই কাজ, তাই আমরা বেরিয়ে পড়লাম গোয়ার উদ্দেশ্যে। আমি অঙ্কনের সমস্ত কথাগুলো শুনলাম, শুনে অঙ্কনকে বললাম, আচ্ছা অঙ্কন, আমাকে শিলাজিৎ গোয়া নিয়ে এসেছে বেড়াতে, কিন্তু দেখো আমি ভীষণ একা, জানো অঙ্কন। এখানে এসে দেখলাম না শিলাজিৎ আমাকে কখনো সময় দিচ্ছে। আজ 4 দিন হলো আমরা গোয়া বেড়াতে এসেছি, তাই না অঙ্কন? অঙ্কন বলল, হ্যাঁ, দেখলাম শিলাজিতের সাথে কৌশলী প্রচুর গল্প করছে, ভালো লাগছে। ওরা সুইমিং পুলে একসাথে স্নান করছে, সুইমিং করছে, গল্প করছে, আমারও তাতে ভালো লাগছে। আসল কথা, দুজনই তো ব্যবসায়ীদার, তাই হয়তো মিলেছে ভালো। আর কৌশলী অনেক স্মার্ট, তাই না অঙ্কন? অনেক সুন্দর করে কথা বলতে পারে, যা আমি পারি না, তাই না? আমি তো সাধারণ একটা হাউসওয়াইফ। অঙ্কন বলল, না না, তোমার মধ্যে অনেক গুণ আছে। আচ্ছা, সাধারণ হাউসওয়াইফ হলে কি তার কোনো মূল্য নেই? সে সংসারে কোনো কাজ করছে না? এটা কি বলছো বলো তো তুলিকা? শিলাজিৎ তোমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, মানলাম ভালোবাসে, প্রচুর দিয়েছে আমাকে, শাড়ি গয়না, প্রচুর। ভালোবাসে কিনা সেটা ঠিক আজও বুঝতে পারলাম না, কারণ শিলাজিতের কাছেও তো আমি কোনো ফিলিংসটা পাইনি, ভালোবাসাটাও পাইনি। ভালোবাসা কাকে বলে সেটা কি শিলাজিৎ জানে? তবে 4 দিন গোয়া এসে দেখো, শিলাজিৎ তো পৌশালীকে টাইম দিয়ে যাচ্ছে, পৌশালীর সাথেই কথা বলছে। আমি তো একদম একা একা এই গোয়া ঘুরলাম আর এই হোটেলের পার্কে বসে রইলাম। আর ওরা দেখো কি সুন্দর সুইমিং করছে, গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে, হাসাহাসি করছে। একবারও শিলাজিতের আমার কথা মনে আছে? তুমি যে আমাদের বাইরে পাঠানোর প্ল্যান করেছো, একবারও মনে আছে আমি সারাটা দিন কিভাবে কাটাচ্ছি গোয়ায় এসে? বাড়িতে না সংসার করি, এখানে তো আমার সংসার নেই, এখানে তো আমি ভীষণ একা, সারাক্ষণ সময় কাটছে না। ভাগ্যিস তুমি ছিলে অঙ্কন। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছ। অঙ্কন আমাকে বলল, তোমার কি খারাপ লাগছে পৌশালীর সাথে শিলাজিৎ গল্প করছে বলে? আমি বললাম, কেন খারাপ লাগবে অঙ্কন? শিলাজিতের তো এরকম হাজার বান্ধবী আছে অফিসে, আর ও যেটা ভালো লাগে সেটাই আমারও ভালো লাগে। ও যাতে খুশি থাকে সেটাই আমার খুশি। যেহেতু আমার স্বামী বলে কথা, স্বামীর তো সব কিছুই মাপ করা যায় না। আর যদি একটা মেয়ে করতো না অঙ্কন ঠিক এরকম, আর শিলাজিৎ আমারই জায়গায় বসে থাকতো, তাহলে কি শিলাজিতের এইরকমই মনে হতো? না, হতো না। তখন দেখতে কিরকম রেগে যেত শিলাজিৎ। তাহলে তাই শিলাজিতের যেটা ভালো লাগে সেটাই করুক, আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই করছি, চুপচাপ বসে প্রকৃতির দৃশ্য দেখছি আর তোমার সাথে গল্প করে টাইমটা কাটাচ্ছি। আর এটাও তো ঠিক, পৌশালীও তো তোমাকে টাইমটা দিচ্ছে না, তুমি কিন্তু বেশ একা, বেশ একা একাই কাটাচ্ছ আমার সাথে গল্প করে। হ্যাঁ, এটা ঠিক বলেছ।
আসলে পৌশালী সারাদিন ব্যবসাই করে আর রাতে আমার সাথে যেটুকু সময় কাটায়, এছাড়া তো পৌশালীর টাইম নেই। যাই এখানে এসে একটু পৌশালী যদি একটু ফ্রি হতে পেরেছে, ব্যবসার থেকে একটু দূরে আসতে পেরেছে, সেটাও আমার কাছে অনেক। পৌশালী ভালো থাকাটাও আমার কাছে অনেক জরুরি। হ্যাঁ, আমাদের দুজনের তো তাই কাজ। দুজনে যাতে ভালো থাকে, আমাদের দুজনের পার্টনারগুলো, সেটাই আমরা করছি এখানে বসে। তাই না অঙ্কন? একদম ঠিক বলেছ তুলিকা, একদম ঠিক। অঙ্কনের সাথে এভাবে কথা বলতে বলতে কখন অনেকটা সময় কেটে গেল। সন্ধেবেলা হঠাৎ করে শিলাজিৎ এসে রুমে বলল, তুলিকা, আজকে আমার একটা প্ল্যান আছে। চলো চলো, ডাইনিং টেবিলে এসো। আমি অঙ্কনকে আর কৌশালীকেও আসতে বললাম। আমি বললাম, তুমি যদি সারাক্ষণ এত গল্প করো, অঙ্কন আর কৌশলী কখন সময় কাটাবে? আরে ওরা কাটাবে, এসো না আমার সাথে। হঠাৎ করে শিলাজিৎ আমার হাতটা টেনে নিয়ে এসে ডাইনিং টেবিলে বসালো আর জোরে ডাকতে লাগলো, অঙ্কন, পৌশালী, তোরা আয়। হঠাৎ করে ছুটে এলো অঙ্কন আর কৌশলী। কি হলো বল? অঙ্কন বলল, এই শোন না, আমরা একটা ওয়াইন অর্ডার করব। হুম, আর সারা রাত ওয়াইন খাবো আর জমিয়ে আড্ডা মারবো চারজন মিলে। আসল কথা, তুই বলেছিলি না যে আমি নাকি তুলিকাকে সময় দিতে পারি না? কৌশলী বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা চারজন মিলে আজকে কিন্তু খুব আড্ডা মারবো। আর হ্যাঁ, একটা ওয়াইন অর্ডার করুন, ভীষণ ভালো লাগবে, করো করো করো, ওয়াইন অর্ডার করো। হঠাৎ করে দেখলাম পৌশালীর প্রথম প্রথম শিলাজিৎকে আপনি বলে ডেকেছিল, কিন্তু আজ তুমি হয়ে গেল। হ্যাঁ, অঙ্কনের সাথেও তাই। আমি প্রথম থেকে তুমিই বলেছিলাম, কারণ আমার না আপনি বোধটা ঠিক আসে না, তাই তুমিটাই আমি বেশি কমফোর্টেবল। তারপর হঠাৎ করে দেখলাম একটা বড় ওয়াইন নিয়ে এলেন। তারপর সেটা গ্লাসে ঢালা হলো, নানান রকম খাবার এলো। আমার ভালো লাগে না এই ড্রিঙ্ক করাটা। আমি অনেক শিলাজিৎকে বারণ করি, শিলাজিৎ শোনে না। আমি চুপ করে চেয়ারে বসে রইলাম। পৌশালীকে দেখলাম যে গ্লাসে ওগুলো ঢালছে। দেখলাম খুব অভ্যস্ত পৌশালী। আমাকে বলল, তুমি খাবে না তুলি? আমি বললাম, না, আমি খাই না। অঙ্কনকেও বলল, অঙ্কনও বলল, আমিও খাই না। তুমি তো জানো পৌশালী। বুঝলাম যে অঙ্কনও খায় না। এবার শিলাজিৎ বলল, এই নিরামিষরা বসেই আড্ডা মারুক আর আমরা খাই, তাই না পৌশালী? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ওদের আড্ডা আর খাওয়া আমার অস্বস্তি হচ্ছিল। এতই খাচ্ছিল যে ওরা গল্পেই ব্যস্ত আর খেতেই ব্যস্ত, যে কি আর বলবো। দেখলাম অঙ্কনেরও খুব একটা ভালো লাগছে না এই পরিবেশটা। আমি ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম ওখানে। ভাবলাম এক, হয়ে গেল আরেক। ভাবলাম শিলাজিৎ আমরা চারজন বসে আড্ডা মারবো, সেটা তো হলোই না। তারপর আমি আস্তে আস্তে বললাম যে আমার না ভীষণ ঘুম পাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে, 2-2:30 বাজে। শিলাজিৎ গ্লাস হাতে নিয়ে বলল, যাও যাও ঘুমিয়ে পড়ো, তোমার আর কাজ কি, তুমি গিয়ে রেস্ট নাও। আমি বললাম, বেশ, তুমি এনজয় করো শিলাজিৎ। ওদের সবাইকে বললাম, তোমরাও এনজয় করো। আমি রুমে গেলাম। আমি রুমে চলে এলাম, গিয়ে এসে শুয়ে পড়লাম। তখনও ওদের আওয়াজ পাচ্ছিলাম, হই হই করে ওরা ওয়াইন খাচ্ছে আর আড্ডা মারছে। তার কিছুক্ষণ পর বুঝলাম যে অঙ্কন ওখান থেকে সরে গেছে, কারণ অঙ্কনেরও ভালো লাগছিল না। তারপর সকালবেলা ঘুম ভাঙলো। হঠাৎ দরজাটার বেল পড়াতেই আমি দরজা খুললাম। দেখলাম অঙ্কন দাঁড়িয়ে আছে। বলল, তুলি, পৌশালী কি তোমার রুমে? আমি বললাম, না, পৌশালী তো আমার রুমে নেই, আর এই রুমে আসবেই বা কেন? কিন্তু পৌশালী তো আমার রুমেও যায়নি। হ্যাঁ, আমার রুমেও তো শিলাজিৎ আসেনি। চলো তো গিয়ে দেখি, কোনো বিপদ হলো না তো? কারণ ওরা দুজন তো খুব নেশা করেছিল না, কোথাও কোনো বিপদ হয়নি তো? চলো রিসেপশনে যাই। আমি অঙ্কনের সাথে ছুটে দৌড়ে গেলাম, গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করলাম। আমি অবাক হয়ে গেলাম। রিসেপশনের মেয়েটা বলল, ম্যাডাম, ওনারা দুজনেই কালকে রাত্রে, মধ্যরাত্রে একটা রুম বুক করেছেন, করে ওনারা দুজন ওই রুমে আছেন। আমি আর অঙ্কন দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। খুব অবাক লাগছিল। গিয়ে রুমে কড়া নাড়লাম। দেখলাম পৌশালী আর শিলাজিৎ অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে এখানটা।
আমি আর অঙ্কন খুব ভয় পেয়ে গেলাম। একই রুমে মানে? আর শিলাজিৎ আর পৌশালী? অঙ্কনকে বললাম, চলো ওদের রুমে, দেখি কি হচ্ছে। বুকের মধ্যে ধরাস ধরাস করছে। এটা কি শুনলাম? শিলাজিৎ আর পৌশালী আলাদা রুম নিয়েছে ওই মধ্যরাতে? বেশ, গিয়ে কড়া নক করলাম। দেখলাম শিলাজিৎ রুমের দরজাটা খুলল। অর্ধনগ্ন হিসেবে দাঁড়িয়ে আছে, একটা টাওয়াল জড়িয়ে কোনো রকম আমার সামনে। আমি অবাক হয়ে শিলাজিতের দুটো চোখ দেখছিলাম, আর দূর থেকে দেখলাম পৌশালী, তারও ওই একই অবস্থা, বেডে শুয়ে আছে, শুধু বেডের চাদরটা গায়ে দিয়ে ঢাকা। বোঝা যাচ্ছে যে তার শরীরে একটা বস্ত্র নেই। আমরা কিছু বলবো তার আগেই শিলাজিৎ বলে বসল, আমি পৌশালীকে ভালোবাসি এবং পৌশালীকে বিয়ে করতে চাই, কারণ আমার আর পৌশালীর মনের খুব মিল হয়, যেটা তোমার সাথে হয় না তুলিকা। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনলাম, অঙ্কনও দাঁড়িয়ে রইল। আর আমি আর পৌশালী ঠিক করেছি আমরা একসাথে থাকব। তুমি তোমার মতো চিন্তা করে নাও, অনেক দিন তো হলো, এমনিতেও আমরা সম্পর্কটা ভেঙে যাচ্ছে আমাদের। তাই পৌশালীরও একই মত যে ও আমার সাথেই থাকতে চায়। কিছু না বলেই তারপর মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কিচ্ছু বলতে পারলাম না শিলাজিতের মুখের উপর দিয়ে। অঙ্কন হঠাৎ করে আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে পার্কে বসালো। তারপর নিজেই মাথা নিচু করে বলল, এটা পৌশালী করতে পারলো আমার সাথে? বলো তো, বলো না তুলিকা। আমি পৌশালীকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের সুন্দর একটা সংসার ছিল, হাসি খুশি। আর পৌশালী কি না আমার সাথে এটা করতে পারলো? ওই বিছানায় ওই অবস্থায় পৌশালীকে দেখে আমার আমার ভেতরটা যন্ত্রণায় ছটফট করছিল। আর আমি ভেবে পাচ্ছি না যে পৌশালীটা কি করলো এখানে বাইরে বেড়াতে এসে। আমি অঙ্কনকে থামাবো কি? আমারও তো একই পজিশন। আমিও তো ভাবছি যে শিলাজিৎ এটা করতে পারলো, করতে পারলো। একবারও ভাবলো না, একবারও চিন্তা করলো না, একবারও কোনো ফিলিংস হলো না? এই টানা এতগুলো বছর সংসার করছে আমার সাথে, সকাল থেকে রাত্রি অবধি শিলাজিতের যা ভালো লাগে তাই করে গেছি আমি। একবার আমাকে সম্মান দিল না। আমার আমার ভালোবাসার কোনো দাম নেই। জুতোটাও, আমি জুতোটাও ওকে এগিয়ে দিই অফিস যাওয়ার সময়। আর সব সময় ও কোনটা খাবে, কি খেতে ভালোবাসে সেরকম বাজার করা, রান্না করার। ও কিনা গোয়া এসে, ছি ছি শিলাজিৎ, নিজেরও কিরকম ঘেন্না লাগছিল আমার। শিলাজিৎ আর পৌশালী কিনা একদম দৈহিক সম্পর্কে জড়িয়ে গেছে। হ্যাঁ, শিলাজিৎ তো এটাই চায়। আমার খুব কান্না পাচ্ছে, ভীষণ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এটা কি করলে শিলাজিৎ, তুমি কি করলে? সত্যি তো তুমি সেক্স টয় ছাড়া কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না। তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। এত কাঁদছি দেখে অঙ্কন আমার কাছে একটা কথা বলল। বলল, তুলি, আজকে তোমার যা সিচুয়েশন আমারও সেম একই সিচুয়েশন। আমরা কি করব? আমি তখন বললাম, অঙ্কন তুমি বলেছিলে না আমি খুব সুখী, সংসার করছি খুব সুন্দর করে, আমাদের সংসারটা দেখলে তোমার হিংসে হয়। তুমি জানো অঙ্কন, রোজ রাতে শিলাজিৎ একটাই চায়, শুধু দৈহিক সম্পর্ক, শুধু সেক্স। কতবার যে চায় তার ঠিক নেই, তাকে দিতে হবে, এটাই তার একটা কথা। আর সকালে উঠে আর কোনো সম্পর্ক আমার সাথে শিলাজিতের হয় না। সকাল থেকে রাত্রি অবধি শিলাজিতের একই জিনিস, তার সাথে ফিজিক্যাল রিলেশন, বাস। যেহেতু আমি হট গার্ল হতে পারি না, আমি এত রাত্রে 4বার 5বার, তারপরেও শিলাজিতের নাকি শান্তি হয় না। আমার মধ্যে নাকি কোনো সেক্স কোয়ালিটিটাই নেই। জানো তো অঙ্কন, এই হলো শিলাজিতের চরিত্র। প্রত্যেকটা রাতে শুধু আমি ভোগের পাত্রী। এর থেকে বেশি কিছু আমার সাথে শিলাজিতের কোনোদিন সম্পর্কটা গড়েই ওঠেনি। আমার কোনো ভালোবাসাই কোনো দাম দেয়নি, কোনোদিন আমাকে সম্মানটুকু দেয়নি। অঙ্কন চুপ করে শোনার পরে বলল, আমার কথা তোমায় কি বলবো তুলি, তোমার মতোই হয়তো আমি। হ্যাঁ, আমি হয়তো সংসার করি না, ঠিকই সংসারের কাজকর্ম করি না, অফিস বেরিয়ে যাই, কিন্তু পৌশালীও ঠিক তাই। ব্যবসা, হটগার্ল, খোলামেলা পোশাক, কোনোদিন আমার মতো করে সাজে না জানো।
যবে থেকে ব্যবসায় দাঁড়িয়ে গেছে তবে থেকে ওর চিন্তাধারা পুরো পাল্টে গেছে। আমি নাকি আর 5টা ছেলের মতো হতেই পারি না। প্রত্যেকটা রাত্রে পৌশালিও আমাকে ঠিক এইভাবে ইউজ করে। একবার নয়, দুবার নয়, 3বার নয়, ওকে দিতেই হবে। ও এত সেক্সি হয়ে আসে আমার সামনে যে তুমি ভাবতে পারবে না। এক এক সময় আমার অবাক লাগে। ওর একটাই কথা, ওকে রাত্রে একটু খুশি করে দাও, ব্যাস। আমাকে ওকে শান্তি দিতে হবে দৈহিক সম্পর্ক দিয়ে। ওর রিলেশনটাকে আরও বাড়িয়ে দিতে হবে 3বার 4বার। আমি ওকে স্যাটিসফ্যাকশন করতে পারছি না, অসহ্য হয়ে যাচ্ছে। একবার নয়, দুবার নয়, কতবার মানুষ পারে বলো তো রাত্রে? 3বার 4বার, তবুও শান্তি হয় না। প্রতিটা রাতে এইভাবে আমার সাথেও কাটায়। তারপর আবার সকালে উঠে ওর অফিস বেরোতে হবে, ব্যাস। এটাই ওর জীবন, আর কিছু নেই ওর সাথে আমার সম্পর্ক। জানো জানো তুলিকা, ও অদ্ভুত হয়ে যায় রাত্রিবেলাও। আমাকে আমাকে কেমন যে করে ও, পাগলের মতো আমাকে টেনে নিয়ে। কেন কেন করছো না, কেন করছো না, কেন অঙ্কন তুমি কেন আমাকে শান্তি দিচ্ছ না, আমি পারছি না। তুমি কি বলো তো, তুমি একটা ঠান্ডা পুরুষ, তোমার দ্বারা হচ্ছে না, এরকম অনেক বাজে কথা আমাকে বলে। আমিও ওকে দিতে দিতে না ক্লান্ত হয়ে পড়ি। আমিও নিজে এই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছি জানো। আর পেরে উঠছি না এই পৌশালীর সাথে আমি থাকতে। আমার ওটা বোঝা হয়ে গেছে সংসারটা। কারণ পৌশালীর মতো ভালোবাসার কোনো মূল্য নেই। পৌশালীর মতে ভালোবাসার কোনো দাম নেই। ওর কাছে টাকার নেশা, আর রাত্রে হলে স্বামীকে শুধু সেক্স টয়েস বানিয়ে রাখা। এটাই হলো পৌশালীরও শিলাজিতের মতো নেশা। অনেকক্ষণ বলতে বলতে আমি চুপ হয়ে গেলাম। অঙ্কনের কথাগুলো সব বুঝলাম। ভাবলাম অঙ্কনও ঠিক আমার মতোই কষ্ট পাচ্ছে। তারপর অঙ্কন বলল, দেখো কি সুন্দর দুজন হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এখানে বসে কষ্ট পাচ্ছি। অঙ্কন বলল, দেখো ওরা কি সুন্দর একসাথে আজকে সুইমিং পুলে চান করছে, একসাথে দুজন হাত ধরে গলা ধরে। ভাবতে পারছো তুলিকা? দেখো অঙ্কন, তুমি এইভাবে ভাবছো কেন? কেন এইভাবে এসব ভাবছো বলো তো? হয়তো আমাদের জ্বালানোর চেষ্টা করছে, যাতে আমরা জ্বলি ওদের ভালোবাসা দেখে। অঙ্কন বলল, যদি ওরা জ্বালাতেই চেষ্টা করে আমাদের তুলিকা, তাহলে আমরা কেন থেমে থাকবো? আমরা ওদের জ্বালানোর চেষ্টা করি। আমার অঙ্কনের কথাগুলো প্রথম প্রথম ভালো লাগছিল না। ওরা করছে বলে আমরাও এরকম করব? অঙ্কন বলল, তাতে কি হয়েছে? ওরা যখন দেখাতে চাইছে আমরাও দেখাই। আমরাও হাত ধরে ঘুরে বেড়াই, গল্প করি, নানানভাবে নানান রকম গল্প করি, ওদের মতো করেই চলি। দেখি না ওরা কি বলে। বেশ, তাই হোক। ওদেরকে দেখানোর জন্য আমরাও হাত ধরে ঘুরে বেড়ালাম, গল্প করলাম, পার্কে একসাথে পাশাপাশি বসে অনেক কথা বলছিলাম। এরকম করেও দেখলাম ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। আরও বেশি করে করে আমাদের দেখানোর জন্য আরও বেশি বেশি করছে ওরা। পার্কের মধ্যে এমনভাবে থাকছে, ওদের একটু লজ্জাও করছে না। আমার কেমন ইতস্তত হচ্ছিল খুব। যেহেতু শিলাজিৎকে দেখছি, অঙ্কনেরও হচ্ছে পৌশালীকে দেখে। অঙ্কন বলল, দেখো এইভাবে কিন্তু আর চলবে না জানো তুলিকা। এবার আমাদের একসাথে একই রুমে থাকতে হবে ওদের দেখিয়ে। ওদের দেখানোর জন্যই আমরা এই নাটকটা শুরু করি। ওরা যাতে জ্বলুক, ওরা বুঝুক, ওরা যেমন আমাদের কষ্ট দিচ্ছে আমরা ওদের কষ্ট দিতে পারি। আমার প্রথমে এক রুমে থাকা কথাটা শুনে একটু অসুবিধা মনে হলো। আমার পারমিশন নেই, ওরা করছে বলে আমরা এক রুমে থাকবো? অঙ্কন বলল, আমাকে বিশ্বাস করতে পারো, তোমার কোনো ভয় নেই তুলিকা। আমি বললাম, না এটা ঠিক আমার ভালো লাগছে না। আর এখানে আসার পর একটার পর একটা সমস্যা, আমার আর ভালো লাগছে না। অঙ্কন আমাকে অনেক বোঝালো, অনেকবার বোঝালো। বোঝানোর পর বলল, বেশ আমি রাজি হলাম অঙ্কন, চলো। ওরা যখন এরকম করছে তাহলে আমরাও করতে পারি। কতদিনই বা সহ্য করব এই শিলাজিতের দুর্ব্যবহার? ওরা আরও জ্বলুক, ওদের জ্বলতে দাও। চলো ওরা আরও জ্বলুক আমাদের দেখে। চলো অঙ্কন, তুমি ঠিক বলেছ, আমরা একই রুমে থাকবো। আমি আর অঙ্কন আমার রুমে চলে এলাম। চলে আসার পর আমরা দুজনে বেডে বসে দুজন দুজনের সামনে অনেক রকম কথা বললাম। অঙ্কন শুরু করলো ওর যন্ত্রণা, ওর দুঃখ, ওর কষ্ট।
সমস্তটা আমার কাছে শেয়ার করছে। আমিও এত বছর বাদে অনেক কিছু অঙ্কনের সাথে শেয়ার করছি, যা কোনোদিন শিলাজিৎকে বলা হয়নি। অঙ্কন বলে একটা গান গাও না, আমি একটা গান গাইলাম। অঙ্কন একটা কবিতা বলল। বেশ কয়েকটা দিন এরকম চলল, কিন্তু আমার আর অঙ্কনের সাথে এরকম কোনো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। খুব ভালো বন্ধু হলাম আমরা। অঙ্কন সমস্তটা আমার কাছে বলে, আমিও অঙ্কনের কাছে সমস্তটা বলি। দেখলাম আমি যেরকম স্বামী চেয়েছিলাম প্রথম থেকে, অঙ্কনও ঠিক ওই রকমই একটা ছেলে। ওই রকমই আমি যেরকম স্বামী চেয়েছি। কত যত্ন করে আমাকে, কত সম্মান দেয়। আমার লেখা ডায়েরিটা আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম, যদি এখানে কখনো টাইম পাই লিখবো। আমার লেখাগুলো পাঠ করে বলছে, বাহ তুলিকা, তুমি এত সুন্দর লিখতে পারো, তুমি তো রাইটার, তোমার তো অনেক গুণ আছে তুলিকা। আমি বললাম, কোথায় আমার গুণ আছে? আমি কি আর তোমার বউয়ের মতো অত বড় ব্যবসায়ীদার? বলো, ছাড়ো তো, তুমি ওর কথা ভুলে যাও, তুমি এত সুন্দর লিখতে পারো। সেদিন আমি একটা অফ হোয়াইট শাড়ি পরেছিলাম। অঙ্কন হঠাৎ করে রুমে এসে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে তুলিকা। এই কথাটা শোনার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি, শিলাজিতের মুখ থেকে শুনব। অঙ্কনের কাছে শুনলাম যে আমাকে নাকি আজ খুব সুন্দর লাগছে। অবাক হয়ে গেলাম, কোনোদিনই শিলাজিৎ বলেনি আমাকে। অঙ্কন আমার মনের মতো হয়ে যাচ্ছিল। তারপর একদিন রাত্রিবেলা অনেকক্ষণ বসে গল্প করতে করতে, নিজেদের সমস্তটা শেয়ার করতে করতে, কখন যেন আমি আর অঙ্কন দুজনের কাছে এসে গেলাম। অঙ্কন যখন আমার প্রথম ঠোঁটে ছুঁলো, আমার খুব ভালো লাগলো। বাধা দিইনি একবারের জন্য। মনে হলো আমি তো এই শান্তিটাই খুঁজছিলাম। অঙ্কন যখন আমাকে প্রথম ছুঁলো, আমার খুব ভালো লাগলো। আমি অঙ্কনকে যখন ধরতে গেলাম, অঙ্কন তখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি বললাম, কি হলো অঙ্কন, তুমি দূরে সরে গেলে? বললো, জানো তুলিকা, পৌশালীর সাথে প্রত্যেকটা রাত কাটাতে কাটাতে আমার আর সে ক্ষমতা নেই। আমার আর ভালো লাগে না। আর প্রত্যেক রাতে পৌশালীর সাথে কাটানোর পর আমার কনফিডেন্সটা হারিয়ে গেছে। অঙ্কন বলল, আমি পারবো না তুলিকা। কেন পারবে না? তোমার ভালোবাসার অভাব হয়েছে। আমি বললাম তুমি পারবে, তুমি আবার নতুন করে ভালোবাসতে পারবে, আবার সব কিছু নতুন করে করতে পারবে, কেন হবে না? অঙ্কনের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। আমি বললাম, না, তুমি সব পারবে। আবার তুমি তোমার ভালোবাসাটাকে ফুটিয়ে তোলো, মনের মধ্যে আনন্দ জাগাও, আবার সব কিছু কনফিডেন্সটা বাড়াও অঙ্কন। আমি তো তোমার পাশে আছি, ভয় কিসের? আমি অঙ্কনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। অঙ্কন কেমন চুপচাপ। এত ভালো একটা মানুষ হতে পারে, এত ভালো একটা ছেলে হতে পারে, আমি আগে তো কোনোদিন পাইনি। আর সত্যি অঙ্কন আমাকে তারপর ভালো করে জড়িয়ে ধরল, খুব ভালোবাসলো। আর এই ভালোবাসাটা আমি কোনোদিন পাইনি। অঙ্কনও আমাকে বলল, আমিও কোনোদিন পাইনি তুলিকা এই ভালোবাসাটা। আজ আমার খুব ভালো লাগলো। সত্যি অঙ্কনের মতো এরকম একটা বন্ধু পেয়ে, এরকম একটা সাথী পেয়ে আমি অবাক হয়ে গেলাম। এইরকমও মানুষ হয়, এত ভালো একটা মানুষ। অনেক দিন পর আমি আজকে তৃপ্তি পেলাম অঙ্কনের সাথে থেকে। হয়তো প্রথমবার, যা আমি চাইছিলাম, আজ আমি তৃপ্তি পেলাম অঙ্কনকে পেয়ে। হ্যাঁ, এখন আমার আর অঙ্কনের মধ্যে একটা সত্যি সুন্দর ভালোবাসা তৈরি হয়েছে, যেটা শুধু ভালোবাসায়, যেখানে দৈহিক সম্পর্কটাই কোনো বড় ব্যাপার নয়, যেটা একটা ভালোবাসা, একটা ফিল করা ফিলিংস। ভালোবাসার মধ্যে দৈহিক সম্পর্ক থাকবে সেটা যেমন ঠিক, কিন্তু ভালোবাসাটা আগে দরকার, তারপর দৈহিক সম্পর্ক। কিন্তু সবসময় দৈহিক মানে সেক্স, এটা সবসময়ের জন্য ভালো লাগে না। তাহলে তো দুজন দুজনকে কোনোদিন ভালোবাসতেই পারলাম না। কিন্তু অঙ্কনকে পেয়ে আমি খুব শান্তি পেলাম। আমার সব কিছু মনের মতো হলো অঙ্কন। অঙ্কনও ঠিক তাই বলল, তুলিকা, আমিও তোমাকে এত বছর পর পাওয়ার পর সত্যি আমিও তৃপ্তি পেলাম। আমার সব কিছু আবার আগের মতো ফিরে এলো, নতুন জীবনে পা দিলাম। পরের দিন সকালে আমি আর অঙ্গন পার্কে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম শিলাজিৎ এলো।
তার পেছনে দেখলাম পৌশালীও আসছে। শিলাজিৎ এসে আমার কাছে বলল, সরি। আমি চুপ করে তাকিয়ে রইলাম শিলাজিতের দিকে। অঙ্কনের কাছে এসেও হঠাৎ করে পৌশালী বলল, সরি। আমি সেটাও তাকিয়ে দেখলাম চুপ করে। অঙ্কন আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কিছু বললাম না। তারপর শিলাজিৎ শুরু করে বলল, জানো তুলি, আমার মনে হলো পৌশালীর মতো মেয়ে আমার সাথে কখনোই মানিয়ে চলতে পারবে না। ওর শুধু ওই একটা সম্পর্কই প্রয়োজন। পৌশালীর সাথে কাটিয়ে দেখলাম যে সত্যি তোমার মতো মেয়ে হয় না তুলি। তুমি অসাধারণ আমার জন্য। তারপর পৌশালী এসে অঙ্কনকেও বলল, অঙ্কন, আমিও শিলাজিতের কাছে থেকে বুঝলাম যে তোমার মতো স্বামী হয় না। আমি শিলাজিতের সাথে থাকতে পারবো না। তোমার মতো সত্যি হাজব্যান্ড হয় না। তুমি অসাধারণ একটা হাজব্যান্ড। তুমি আমাকে সব সময় যত্ন করে রাখো, খেয়াল করো আমার। হঠাৎ করে আমি তাকিয়ে রইলাম শিলাজিৎ আর পৌশালীর দিকে। অঙ্কন কিছু বলতে যাবে, তার আগে আমি অঙ্কনকে থামিয়ে বললাম, দাঁড়াও অঙ্কন। হ্যাঁ শিলাজিৎ, তুমি বা পৌশালী দুজনেই তোমরা সরি চেয়েছো। হয়তো তোমরা ভুল বুঝেছো, ঠিক। কিন্তু কখন তোমরা পাল্টাবে তার কোনো ঠিক নেই। শিলাজিৎ, আজকে তুমি খুব ভালো, কাল যে তুমি পাল্টে যাবে না তার কি কোনো গ্যারান্টি আমায় দিতে পারবে? তোমার ব্যবসা আরও বাড়বে, আরও উঁচুতে উঠবে। তোমার এটা নেশা, আর রাত্রে শরীরের সম্পর্ক, এটা তোমার নেশা। আবার পৌশালী ঠিক তোমারও তাই। তুমি সবসময় নিজেকে হট গার্ল, অনেক বিজনেস বড় ওম্যান ভাবো। সেটা কি পাল্টে যাবে? পাল্টাবে না। আমি অতি সাধারণ মেয়ে। আমার সাথে শিলাজিতের কাটানোর সময়গুলো খুব সুন্দর, কিন্তু এখন আর নয়। আর অঙ্কনও খুব সাধারণ ছেলে। তাই আমাদের মনে হয় তোমার সাথে বা শিলাজিতের সাথে আমরা আর থাকতে চাই না। দরকার হলে আমরা কদিন পরেই ডিভোর্সটা দিয়ে দেব। আমি আর অঙ্কন একসাথে থাকতে চাই এবার, আমাদের মতন করে। ঠিক বলেছ তুলি। আমিও একদম তুলির মতে একমত। আমি তোমার সাথে আর থাকতে চাই না পৌশালী। সবসময় এক জিনিস, তুমি কোনোদিন পাল্টাবে না। ভুল হয়তো বুঝেছ, কাল যে আবার একই হবে তার কোনো গ্যারান্টি নেই। তার থেকে তোমরা তোমাদের মতো থাকো, আমাদের আমাদের মতো করে থাকতে দাও। তবে হ্যাঁ, তুলি ঠিক বলেছে, আমরা ডিভোর্সটা কদিন বাদেই দিয়ে দেব। আমি আর তুলি বিয়ে করতে চাই, নতুনভাবে একসাথে কাটাতে চাই। এই বলেই অঙ্কন আমার হাত ধরল। হাত ধরে বলল, তোমরা তোমাদের মতো করে থাকো। চলো তুলি, আমরা আমাদের মতো করে আজ থেকে জীবন শুরু করি। এই বলে অঙ্কন আমাকে ওখান থেকে নিয়ে বেরিয়ে চলে এলো। নতুন জীবনে আমি আর অঙ্কন পা দিলাম। নমস্কার, আমি চন্দ্রানী। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব